গুড মর্নিং। আজকে মঙ্গলবার 28 তারিখ। তো সকাল সকাল আমাদের আজকে বৃন্দাবন পরিক্রমা চলবে। তো এখন বাজে 9:30। স্নান টান করে আমরা একদম রেডি, এই সবাই আসছি। এবার দেখা যাক কোথা দিকে আমরা শুরু করব। এই বেরোচ্ছি আমরা, এই যে আমাদের কুটুসরা সবাই কিন্তু স্নান সেরে নিয়েছে, একদম চান টান করে। সকালে মোটামুটি 5-6 থাকে টেম্পারেচার। আজকে দুটো টোটো নেওয়া হয়েছে, একটাতে আছি আমি, মা, বাবা, তেজো আর মৌ, আর অন্যটায় রয়েছে মাসিমণি, অজয়, পিঙ্কু, দাদা আর মাম। তো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি বৃন্দাবন পরিক্রমা করতে। বৃন্দাবন হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হলো এই জায়গা। 1515 সালে বাঙালি সাধক চৈতন্য মহাপ্রভু প্রথম বৃন্দাবনে এসেছিলেন এবং কৃষ্ণের আদি স্থানটি খুঁজে পেতে তিনি বনে বনে ঘুরে বেরিয়েছিলেন। আমাদের প্রথম যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির দেখব। বাঁকে বিহারী মন্দিরে রাধাকৃষ্ণের ঐক্যবদ্ধ রূপের মূর্তিটি ত্রিভঙ্গ ভঙ্গিতে দণ্ডায়মান। এই মূর্তি মূলত নিধিবনে পূজা করা হতো। পরবর্তীতে 1864 সালে বাঁকে বিহারী মন্দিরটি নির্মাণ করা হয় এবং মূর্তিটি বর্তমানে ওই মন্দিরেই স্থানান্তরিত করা হয়। আমাদের মূর্তি দর্শন হয়ে গেছে। এইটা হচ্ছে এক্সিট গেট, আর এখানে ওয়েট করছি অজয়ের জন্য। আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ, ভিতরেও প্রচুর ভিড়। বাঁকে বিহারী দর্শন হয়ে গেছে আমাদের। এবারে আমরা যাচ্ছি রাধা বল্লভজি মন্দির। রাধাবল্লভজি মন্দিরটি 16শো শতাব্দীতে বৃন্দাবনের সাধক হিত হরিবংশ মহাপ্রভুর নির্দেশনায় নির্মিত হয়েছিল। মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন কৃষ্ণ, যিনি শ্রী রাধাবল্লভজি নামে পূজিত হন, যার অর্থ রাধার সঙ্গী। এখানে কৃষ্ণের মূর্তির পাশে একটি মুকুট স্থাপন করা হয়েছে, যা দেবী রাধারানীর উপস্থিতির নিদর্শক। এখানে তো সব জায়গায় মোবাইল অ্যালাউ নয়, তো সেই জন্য ভেতরগুলো মন্দিরের তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এবার আমরা যাচ্ছি। আবার রাস্তাতেও কোনো কোনো জায়গায় অ্যালাউ নয়, কেন বলো তো? কারণ হনুমান এসে নাকি নিয়ে চলে যায় চশমার মোবাইল, টুপিও। এখন আমরা যাচ্ছি নিধিবন। চলো নিধিবনে যাই। জানি না শেয়ার করতে পারবো কিনা। আর এই যে নিধিবনে হচ্ছে কৃষ্ণ আর রাধা রাসলীলা হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি নিধিবনে। চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। নিধিবনের অর্থ হল পবিত্র বন। ভক্তদের মধ্যে এই বিশ্বাস আজও আছে যে নিধিবন রাধা ও কৃষ্ণের রাসলীলার সাক্ষী, আর তাই বনের পবিত্রতা রক্ষা করার জন্য নিধিবন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিধিবনকে বৃন্দাবনের অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই বনে সর্বাধিক তুলসী গাছ দেখতে পাওয়া যায়। আশ্চর্য ব্যাপার হলো গাছের বাকল ফাঁপা এবং মাটি শুষ্ক হয়ে গেলেও সারা বছরই এই গাছের সবুজ পাতায় ভরে থাকে। প্রতিটি গাছ যুগল ভঙ্গিমায় রয়েছে। নিধিবনে রংমহল নামে মন্দির রয়েছে। প্রতি সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে পুরোহিত মহাশয় শয্যা তৈরি করেন। রাধার জন্য বস্ত্র, চুড়ি, ফুল, তুলসী পাতা, নিমের দাঁতন, জল, মিষ্টি, পান, সুপারি সাজিয়ে রাখেন।
এবং মন্দিরের দরজা তালা দিয়ে দেন। সকালে যখন তালা খোলা হয় তখন সজ্জা দেখে মনে হয় কেউ ব্যবহার করেছেন, নিমের দাঁতন ব্যবহার করেছেন, মিষ্টি এবং পান আংশিকভাবে খেয়ে রেখেছেন। চুড়ি, ফুল, বস্ত্র ব্যবহার করা হয়েছে, এলোমেলোভাবে রয়েছে। রাতে কি হয় তা দেখার জন্য অনেক কৌতূহলী মানুষই চেষ্টা করেছেন। এটা তুলসী গাছ, এই এত মোটা তুলসী গাছ ভাবতে পারা যাচ্ছে না। পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, রাধে 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 রাধে। ওই দিকটা পারই আছে, নাচো। অনেক কৌতূহলীরাই নিধিবনে রাতে লুকিয়ে থেকেছেন, কিন্তু আশ্চর্যভাবে সেই ব্যক্তি পরদিন সকালে হয় পাগল হয়ে গেছেন, না হলে তার দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেছেন। কৃষ্ণ নামের একটা আলাদাই উন্মাদনা, যা নির্বিশেষে সকলকে এক সুরে বেঁধে ফেলে। বৃন্দাবনের সমস্ত মন্দিরই 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টায় খোলে। তো আমরাও যে কটা মন্দির দেখলাম, এখন সব মন্দিরই বন্ধ থাকবে, তাই আমরাও চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে কিছুক্ষণ আমরা রেস্ট নেব আমাদের রুমে গিয়ে, তারপর আবার আমাদের টোটো দাদারা আসবেন 3:30টার সময়। এরপর আমরা আবার সেকেন্ড হাফে আমাদের পরিক্রমা পরিপূর্ণ করব। আমরা এসছি এখন হচ্ছে শীষ মহল। এই যে শীষ মহল, আমরা হ্যাঁ গলায় এটা ঝুলিয়ে হলে বাজে লাগছে, ওটা খুলে দে, ওটা মোমের হাতে দে, দিয়ে ওই ঘুরবি ওটা ধরে। পুরো মহলটা কাঁচের টুকরো দিয়ে ডেকোরেশন করা। কেন এর ভয় এসে গেছে, রাধে রাধে বলে। চলো আমরা গুফা দর্শন করছি, গুহায় ঢুকে পড়েছি। ওয়াও, এখানে কৃষ্ণের সমস্ত বাল লীলাগুলো দেওয়া আছে। এই যে কারাগারে, জায়গাটা খুব সরু, এখানে পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে। একটা মিউজিয়ামের মতো, আর একটা গুহার একটা শেপ দিয়েছে, ভালো লাগছে এর ভেতর দিয়ে যেতে। বকাসুর, বকাসুর বধ হচ্ছে। বাহ, পুতনা নাকি এটা?
কি বদমাইশ এরা। অজয় আর মাম এখানে লুকিয়েছিল, তোরসা আর অজয় অন্ধকারের মধ্যে আমাদের ভয় দেখাচ্ছে। এই যে যশোদা মা। শীষমহল দেখার পর আমরা দেখলাম গোপীশ্বর মহাদেব মন্দির। এখানের কোনো ভিডিওই আমার কাছে নেই, কারণ এখানে স্ট্রিক্টলি বারণ ভিডিও করা। আর একদম একটা সরু গলির মধ্যে মন্দিরটা, যেখানে সেভাবে কোনো বড় গেট করা নেই, মানে একটা মনে হবে একটা বাড়ির সাথেই লাগোয়া আর কি। তো সেইভাবে আর কোনো ফটো কোনো ভিডিও নেই। কৃষ্ণের বাঁশির সুর আর রাসলীলার কথা শুনে মহাদেবেরও খুব ইচ্ছে হয়েছিল রাসলীলা দেখার, এবং সেই ইচ্ছাতেই তিনি এসেছিলেন। কিন্তু গোপীরা সেখানে তাকে প্রবেশ করতে দেয়নি, কারণ গোপীদের মতে একমাত্র কৃষ্ণই একমাত্র পুরুষ হিসাবে তাদের মধ্যে থাকবে। তখন মহাদেব গোপীর বেশ ধারণ করে সেখানে প্রবেশ করেন এবং রাসলীলা চাক্ষুষ করেন। শ্রীকৃষ্ণ সবটাই অবগত ছিলেন, কিন্তু গোপিনীরা প্রথমে ধরতে পারেনি। তাই শ্রীকৃষ্ণই মহাদেবের নামকরণ করেন গোপীশ্বর মহাদেব, অর্থাৎ গোপীদের প্রভু। এই মন্দিরে ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত শিবলিঙ্গকে তার আসল রূপেই পূজা করা হয়, আর বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত শিবলিঙ্গকে গোপীর সাজে সাজানো হয়। গোপীশ্বর মহাদেব টেম্পল দর্শনের পর চলে এসেছি বংশীবট মন্দির। শ্রীকৃষ্ণ এই স্থানেই বটগাছের তলায় বসে তার সম্মোহনী বাঁশিতে সুর তুলতেন, আর সেই সুরের টানে গোপিনীরা যে যার কাজ ফেলে ছুটে আসতেন এই জায়গায়। এখানকার মানুষদের বিশ্বাস, এই গাছের শাখা প্রশাখায় কান পাতলে এখনও সেই মধুর বাঁশির সুর শোনা যায়। এটা হচ্ছে, আমরা চলে এসেছি এরপরে কাত্যায়নী মন্দির, সিদ্ধপীঠ। অনেকটা জায়গা নিয়ে, ভিতরে যেহেতু ছবি তোলা বারণ, কিন্তু ভিতরটা খুবই সুন্দর, এবং এখানেও আশ্রম আছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে। तो आज हम बात करेंगे कि कल की अवतार कब जन्म लेंगे या এবার আমরা চলে এলাম বৃন্দাবনে অবস্থিত মা বৈষ্ণোদেবী ধাম। অনেকখানি জায়গা জুড়ে এবং খুব সুন্দর একটা মন্দির এখানে রয়েছে। এই এত বড় মা বৈষ্ণোদেবীর মূর্তি, সেটা অনেক দূর থেকে দেখা যায়, আর ভীষণ সুন্দর এই পরিবেশ। কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে, এবং সেই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি উপরের দিকে, এরপর মূল মন্দিরের দিকে। এই যে এত বড় মূর্তি, এটা কিন্তু খোলা আকাশের নিচেই রয়েছে, আর ঠিক এর পিছনে আন্ডার কনস্ট্রাকশনে দেখা যাচ্ছে এরকমই বড় একটি মহাদেবের মূর্তি, যেটা এখনও তৈরি হচ্ছে। সেখানে এখন সাধারণ মানুষকে দর্শন করার জন্য যেতে দিচ্ছে না। তো আমরা এখন বৈষ্ণোদেবী ধাম দর্শন করছি। 2003 সালে শ্রী জে.সি. চৌধুরীজি তার টিম নিয়ে এই সুন্দর বৈষ্ণোদেবী ধাম তৈরি করতে শুরু করেন, আর 2010 সালের মে মাসে এই পুরো মন্দিরটি তৈরি সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের জন্য এটি খুলে দেয়া হয়। মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করে গিয়েছি।
খুব সুন্দর একটা আবহ এখানে তৈরি হয়েছে। ঘণ্টার ধ্বনির সঙ্গে পুরোহিতদের মন্ত্র উচ্চারণ এবং এখন পুজোও চলছে। আর পুরো মন্দিরটা মাঝখানে মা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, আর পুরো মন্দিরটা চারদিকে দেয়াল জুড়ে রয়েছে সমস্ত দেবদেবীর মূর্তি।
আমরা চলে এসেছি প্রিয়াকান্তজি মন্দির। তো এটা খুবই সুন্দর দেখতে মন্দিরটা, আর তেমনি সুন্দর এখানে মূর্তি রয়েছে। বৃন্দাবনকে আমরা টেম্পল সিটি বলতেই পারি। এখানে এত মন্দির আছে যে আমাদের মতো 2-3 দিনে যারা দেখতে মানে আমরা ঘুরতে আসি তাদের পক্ষে কভার করা সম্ভব নয়। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, আর তোমাদের সাথেও আমি পুরোটাই শেয়ার করলাম যে একদিনে আমরা কতগুলো মন্দির বা কী মন্দির কভার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর ভিডিওটা প্লিজ প্রচুর শেয়ার করে দাও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দাও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আরও নতুন ট্যুর ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।